তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের কনস্টিটিউশনাল ভ্যালু সাবজেক্ট থেকে একটি মোস্ট ইম্পর্টেন্ট 25 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব মডিউল 1। প্রশ্নটা হচ্ছে, ভারতের সংবিধান প্রস্তাবনায় উল্লেখিত সার্বভৌমিকতা আর সমাজতন্ত্র এর অর্থ লেখো বা ব্যাখ্যা করো। দেখো, প্রথমে ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা দিয়ে শুরু করতে হবে। আর 25 নম্বরের প্রশ্নের উত্তর খুব ভালো করে গুছিয়ে তোমাদের কিন্তু লিখতে হবে। কিভাবে গুছিয়ে লিখবে সেটা ভালো করে বুঝে নাও। দেখো, প্রথমে ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা। ভারতের সংবিধানের প্রস্তাবনা হলো সমগ্র সংবিধানের দর্শন, আদর্শ এবং লক্ষ্যের এক সুস্পষ্ট ও মূল্যবান প্রতিচ্ছবি। 1950 সালে 26শে জানুয়ারি সংবিধান কার্যকর হওয়ার সময় প্রস্তাবনায় ভারতকে একটি সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসাবে বর্ণনা করা হয়েছিল। পরবর্তীকালে 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে এর সাথে সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শব্দ দুটি যুক্ত হয়। প্রস্তাবনার গুরুত্ব ও দার্শনিক ভিত্তি সম্পর্কে প্রখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী এবং সংবিধান রচয়িতা K.M. মুন্সি যথার্থই মন্তব্য করেছেন, প্রস্তাবনা হলো আমাদের সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্রের রাজনৈতিক জন্মকুণ্ডলী। প্রস্তাবনায় উল্লেখিত সার্বভৌম এবং সমাজতান্ত্রিক শব্দ দুটি ভারতীয় রাষ্ট্র ব্যবস্থার প্রকৃতি ও লক্ষ্য নির্ধারণে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে, যা রাষ্ট্রবিজ্ঞানের অন্যতম গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়। এবারে সার্বভৌমিকতার ধারণা কি বলা হচ্ছে। প্রস্তাবনায় ভারতকে একটি সার্বভৌম রাষ্ট্র হিসাবে ঘোষণা করা হয়েছে। রাষ্ট্রবিজ্ঞানের পরিভাষায় সার্বভৌমিকতা বলতে রাষ্ট্রের সেই চূড়ান্ত অবিভাজ্য ক্ষমতাকে বোঝায় যার ফলে রাষ্ট্র অভ্যন্তরীণ ও বাহ্যিক উভয় ক্ষেত্রেই সম্পূর্ণ স্বাধীন। অভ্যন্তরীণ দিক থেকে এর অর্থ হল ভারত রাষ্ট্রের ভৌগোলিক সীমার মধ্যে নির্বাচিত সরকারি হল সার্বভৌম ক্ষমতার অধিকারী। দেশের অন্তর্গত কোনো ব্যক্তি, গোষ্ঠী বা প্রতিষ্ঠান এই রাষ্ট্রীয় আইনের ঊর্ধ্বে নয়। অন্যদিকে বাহ্যিক দিক থেকে সার্বভৌমিকতার অর্থ হল ভারত অন্য কোনো বিদেশি রাষ্ট্র বা আন্তর্জাতিক শক্তির অধীন নয়। স্বাধীনভাবে নিজের পররাষ্ট্রনীতি নির্ধারণ করতে এবং মিত্রতা বা যুদ্ধ ঘোষণা করতে ভারত সম্পূর্ণ মুক্ত। 1947 সালে 15ই আগস্টের পর থেকে ভারত ব্রিটিশ শাসনের নাগপাশ থেকে সম্পূর্ণ মুক্ত। ভারত বর্তমানে কমনওয়েলথ অফ নেশন বা জাতিসংঘের সদস্য হলেও তা কোনোভাবেই তার আইনি সার্বভৌমিকতাকে ক্ষুণ্ণ করে না, কারণ এই সদস্যপদ ভারত স্বেচ্ছায় গ্রহণ করেছে। ভারতীয় সংবিধানের 1 নম্বর ধারায় অর্থাৎ আর্টিকেল 1 এ কী বলা হয়েছে, ভারতকে রাজ্যসমূহের সংঘ বা ইউনিয়ন অফ স্টেট হিসাবে উল্লেখ করে এই ভূখণ্ডের ওপরে রাষ্ট্রের অখণ্ড ক্ষমতার কথা বলা হয়েছে। এছাড়া প্রস্তাবনার প্রথম লাইনই হচ্ছে, আমরা ভারতের জনগণ, স্পষ্টভাবে প্রমাণ করে যে ভারতের রাজনৈতিক সার্বভৌমিকতার চূড়ান্ত উৎস হল দেশের সাধারণ জনগণ। এবারে হচ্ছে সমাজতন্ত্রের ধারণা। দেখো, এখানে তাহলে প্রত্যেকটা বিষয় এখানে কিন্তু খুব ভালো করে বলে দেওয়া হয়েছে যে যদি বলে যে ভারতে সার্বভৌম ক্ষমতা কার হাতে আছে, জনগণের হাতে আছে। ঠিক আছে, সরকারের হাতেও নেই বা অন্য কারোর হাতেও নেই, এটা হচ্ছে জনগণের হাতে আছে। এবার হচ্ছে কি সমাজতন্ত্রের যে কনসেপ্ট সেটা বুঝে নেবে। তার আগে একটা বিষয় তোমাদের বলবো, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ আমাদের পেড ব্যাচে অ্যাডমিশন নিতে চাও তাহলে অ্যাডমিশন নিতে পারো, বা আমাদের থেকে PDF নোটস অর্থাৎ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। তার জন্য নিচে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে হবে। দেখো, মূল সংবিধানে সমাজতান্ত্রিক শব্দটি না থাকলেও সংবিধানের প্রস্তাবনায় ন্যায় বিচারের ধারণা এবং রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতির মধ্যে সমাজতান্ত্রিক ভাবধারা আগে থেকেই নিহিত ছিল। পরবর্তীকালে 1976 সালে 42তম সংশোধনীর মাধ্যমে একটি প্রস্তাবনায় আনুষ্ঠানিকভাবে যুক্ত করা হয়। তবে ভারতের সমাজতন্ত্র সোভিয়েত ইউনিয়ন বা চীনের মতো কমিউনিস্ট বা মার্ক্সবাদী সমাজতন্ত্র নয়, যেখানে উৎপাদনের সব উপাদানের ওপরে রাষ্ট্রীয় মালিকানা থাকে। ভারতের সমাজতন্ত্র হলো একটি গণতান্ত্রিক সমাজতন্ত্র যা মিশ্র অর্থনীতিকে সমর্থন করে। এর মূল লক্ষ্য হলো নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক উপায়ে দেশ থেকে দারিদ্র্য, অজ্ঞতা, ব্যাধি ও সুযোগের বৈষম্যের অবসান ঘটানো। সংবিধানের 39-এর খ এবং 39-এর গ ধারায় স্পষ্টভাবে নির্দেশ দেওয়া হয়েছে যে দেশের বস্তুগত সম্পদের মালিকানা ও নিয়ন্ত্রণ
এমনভাবে বণ্টিত হবে যাতে সর্বসাধারণের সর্বোচ্চ কল্যাণ সাধিত হয় এবং জাতীয় সম্পদ যেন মুষ্টিমেয় কয়েকজনের হাতে কুক্ষিগত না হয়। ভারতের এই বিশেষ প্রাকৃতিক সমাজতন্ত্র, ভারতের এই বিশেষ প্রকৃতির সমাজতন্ত্র ব্যাখ্যা করতে গিয়ে বিশিষ্ট সংবিধান বিশেষজ্ঞ দুর্গাদাস বসু বলেছেন, ভারতের সমাজতন্ত্র হলো এক গণতান্ত্রিক সমাজতন্ত্র যা মার্ক্সবাদ ও গান্ধীবাদের এক অপূর্ব সমন্বয়, যেখানে গান্ধীবাদের প্রতিবেশী যেখানে গান্ধীবাদীদের প্রতি বেশি জোর দেওয়া হয়েছে। আর এই নীতির মাধ্যমেই ভারত একটি জনকল্যাণকামী রাষ্ট্র গঠনের সংকল্প গ্রহণ করেছে। এবার উপসংহারটা আর পড়ছি না, উপসংহারটা তোমরা দেখে নাও। আর এইভাবে প্রশ্নের উত্তর গুছিয়ে লিখলে তবেই তোমরা 25-এর মধ্যে 20-র ওপরে নম্বর পেতে পারো।